হ্যালো বন্ধুরা, দেখুন এনআরসি বিষয়ে যে সমস্ত ভুল ধারণাগুলো অনেক মানুষের মধ্যে এখনও আছে, যে হয়তো আমার কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড আছে মানেই আমার কাছে ডকুমেন্টস আছে, আমার এনআরসিতে কিছু হবে না। তো দেখুন এই বিষয়ে আজকে ভিডিওটা, যে আপনার কাছে ভোটার কার্ড কিংবা আধার কার্ড থাকলেই আপনার কাছে প্রমাণ আছে, এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। বর্তমানে যে আধার কার্ড, সে আধার কার্ডের ব্যাক সাইডে দেখবেন লেখা থাকছে এখন যে আধার কার্ড কেবলমাত্র পরিচয়ের প্রমাণ, এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। তো জাস্ট এটা একটা আইডেন্টিফিকেশন কার্ড, শুধু একমাত্র পরিচয়। তো ভোটার কার্ডও সেই রকমই। তো আধার কার্ড ভোটার কার্ড আমার কাছে আছে মানে আমি ভারতের নাগরিক, এটা কিন্তু ভুল ধারণা। দেখুন অসমের ক্ষেত্রে যেটা হয়েছিল, আসামে কি হয়েছিল যে 1971 সাল পর্যন্ত, 71 সালের আগে যাদের কাগজ ছিল তারাই একমাত্র সেখানকার বাসিন্দা, এটা ডিক্লার দেওয়া হয়েছিল সেখান থেকে। কিন্তু আমাদের রাজ্যে যদি এনআরসি চালু হয় তাহলে কিন্তু 1948 সালটা করা হবে। তো 1948 সাল যদি করা হয় তাহলে তো আমাদেরকে বহু পুরাতন কাগজপাতি আমাদেরকে দেখাতে হবে। এটা একটা বহুত জটিল একটা সিস্টেম সেই মুহূর্তে। তো কাগজও সেরকম ছিল না। তো দেখুন 1951 সালে যখন এনআরসির প্রথম লিস্ট হয়, দেখুন সেই লিস্টে যদি নাম থাকে আপনাদের পূর্বপুরুষদের, কিংবা সেটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু সেটা একটা প্লাস পয়েন্ট, আপনারা এনআরসি থেকে বেঁচে যাবেন। কিংবা আপনাদের যে সমস্ত পুরাতন দলিল যেগুলো হয়তো 1948 সালের আগে থেকে হয়তো যেটা আপনাদের কাছে আছে, তো সেই রকম আপনাকে কোনো কাগজ দেখাতে হবে। তো দেখুন আসাম যেহেতু সীমান্তবর্তী এলাকা, একটি রাজ্য, তো ওখানে ছিল 1971 সাল। তো আমাদের এখানে 1948 সাল, এটা এই সাল অনুযায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তো দেখুন এনআরসি হওয়ার কতগুলো স্টেপ আছে। এনআরসি কিভাবে হবে এটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে কি স্টেপ। দেখুন এনআরসি হওয়ার জন্য প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে এনপিআর। এনপিআর, দেখুন এনপিআরটা শুরু হবে, এটা বলছে যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে শুরু হবে এনপিআরটা, যেটা বাড়ি বাড়ি কোনো সার্ভে হবে না। এনপিআর এর মাধ্যমে আপনার যেটা জনসংখ্যা গণনা এবং অনেক তথ্যই যেগুলো সরকারের কাছে, সেই বায়োডাটাগুলো চলে যাবে। তারপর দেখুন এনপিআর পর দেখুন একটা 2019 সালে CAA এই আইনটি পাস করা হয়। এই আইনটা হচ্ছে খুব একটা ভাইটাল আইন, যে আইনটা 10 ডিসেম্বর লোকসভায় এবং 11 ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়, কিন্তু 12 ডিসেম্বর সেটা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়। তো 11 ডিসেম্বর একে আইন CAA যে আইনটা, এই আইনটার এনপিআর এবং CAA এই যে কয়েকটি ক্রাইটেরিয়া, এগুলোর মাধ্যমেই কিন্তু আপনার এনআরসিটা কমপ্লিট হবে। দেখুন CAA এটার যে রুলস, প্রায় 4 বছর হয়ে গেল, 4 বছর। তো এটার যে রুলস, সেই রুলস কিন্তু সরকার এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি যে কীভাবে CAA এই আইনটি কার্যকর করা যাবে। তো দেখুন আসামের পর সাধারণত সেকেন্ড যে স্টেটটা ধরা হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ, যেহেতু পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য। তো CAA এটা হচ্ছে যে
আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের যে সমস্ত বাসিন্দারা দেশভাগের পর এসছিল, দেশভাগের পর যারা এসছিল, অর্থাৎ দেশভাগের পর যে সমস্ত নাগরিকরা ভারতে এসছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যারা এসছে তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করা হবে। তো আমাদেরকে 3টে দেশের অলরেডি নাম উল্লেখ করা হয়েছিল, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান। তো দেখুন অনেকের জন্ম সার্টিফিকেট একটা, কিন্তু এটা কিন্তু একটা ডকুমেন্টস। এনআরসি থেকে বাঁচার একটা উপায় হচ্ছে জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু নয়। তো জন্ম সার্টিফিকেট হয়তো এরকম আছে যে বাচ্চা, মানে আপনার ছেলে মেয়েদের আছে, হয়তো বাবার জন্ম সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু সেটা হবে না। আপনার জন্ম সার্টিফিকেটটা এমনভাবে বোঝাতে হবে যাতে আপনার সরকার নির্ধারিত ডেটের আগে থেকে যে আপনি যে এখানকার স্থানীয় বাসিন্দা, দেশভাগের আগে থেকে যে আপনি এখানকার বাসিন্দা, সেটা আপনাকে বোঝাতে হবে, তবেই আপনি ছাড় পাবেন। দেখুন আসামের ক্ষেত্রে যেটা হয়েছিল যে বাবা হয়তো ডিটেনশন ক্যাম্পে ভরা আছে অথচ ছেলে হয়তো বাইরে, কিংবা ছেলে ডিটেনশন ক্যাম্পে আছে অথচ বাবা বাইরে আছে, সে হয়তো প্রমাণ করতে পারেনি। তাই কাগজপাতি আপনাদেরকে সর্বপ্রথম সঠিক করে রাখতে হবে। একই নামের সমস্ত কাগজ আপনাদেরকে সঠিকভাবে করে রাখতে হবে। দেখুন আসামের যে সমস্ত, আসামে প্রায় 20 লক্ষ মানুষের নাম সেখানে বাদ গিয়েছিল। 20 লক্ষ, তার মধ্যে 36,000-এর হয়তো কোনো ডকুমেন্টসই পায়নি, যারা হয়তো সম্পূর্ণ বাহিরকার দেশের, তারা হয়তো এই আসামে এসে ঢুকেছিল, ইনলিগ্যাল যারা সম্পূর্ণই। হয়তো এই নিয়ে বহুত কেস এখন পর্যন্ত যারা সুপ্রিম কোর্টে এবং সেখানকার কোর্টে এখনও সেটা বহাল আছে। তো দেখুন এনআরসির কমপ্লিট করার ক্ষেত্রে প্রথম ধাপ এনপিআর এবং দ্বিতীয় ধাপ CAA। যেমন CAA যখন পাস করা হয় তখন আমাদের পুরো দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি আবাসনে বিভিন্ন জায়গায় জনগণ আন্দোলন করেছিল, রাস্তা অবরোধ করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, ট্রেন, অনেক কিছুই করেছিল। তো বর্তমানে কিন্তু বিজেপি সরকার পুনরায় আবার 24 সালে এনআরসি চালু করার একটা পরিকল্পনা নিয়েছে। তো আপনাদেরকে ডকুমেন্টসটা আপনাদেরকে সবসময় সঠিক করে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা এনআরসি সম্পর্কে আপনাদেরকে কতটা স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি একটু কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।